পানিতে ডুবে 3 জেলায় 6 শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া। ডুয়েটে তৃতীয় দিনের মতো ব্লকেট কর্মসূচি, ক্যাম্পাস জুড়ে অচলাবস্থা। এবং হাজার কোটি টাকা খরচেও সুফল নেই, হাঁটু পানির গড়াই জুড়ে চর আর চর। এটি নিউজ দেখছেন। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটি নিউজের নিয়মিত আয়োজন। দেশের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। শুনছিলেন নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে প্রধান শিরোনামগুলো। এবারে বিস্তারিত জানাবো। দেশের বিভিন্ন জেলায় আজ পানিতে ডুবে মারা গেছে 6টি শিশু। এদের মধ্যে রয়েছে 2 ভাই বোনও। এসব ঘটনায় ওইসব এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মাগুরা সদর উপজেলার বুজরুক শ্রীকুণ্ডিতে বাড়ির পাশে খেলতে খেলতে ডোবায় পড়ে যায় 8 বছরের নুসরাত ও তার 7 বছর বয়সী ভাই নাইম। দীর্ঘক্ষণ তাদের খুঁজে না পেয়ে এক পর্যায়ে পরিবারের সদস্যরা ডোবার ধারে তাদের জুতা পরে থাকতে দেখেন। পরে তাদের প্রাণহীন দেহ উদ্ধার করা হয়। নুসরাত ও নাইম বিজিবি সদস্য মোহাম্মদ জামালের সন্তান। এদিকে জামালপুরের মাদারগঞ্জে বাড়ির আঙিনায় গর্তের পানিতে পড়ে 1.5 বছরের শিশু ইয়ামিন প্রাণ হারায়। একই জেলার বকশীগঞ্জে সিঙ্গিডোবা বিলে ডুবে মারা যায় 2 বছরের শিশু মোহাম্মদ। এছাড়া নাটোরের বড়াইগ্রাম উপজেলার পূর্ণকলস গ্রামের একটি পুকুরে গোসল করতে নেমে 11 বছর বয়সী আরাফাত ও 10 বছর বয়সী নূর মোহাম্মদের সলিল সমাধি ঘটেছে। গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উদ্ভূত পরিস্থিতিতে টানা তৃতীয় দিনের মতো ব্লকেট কর্মসূচি পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা। সকাল 8টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে শিক্ষার্থীরা 3 দফা দাবি জানান। তাদের দাবির মধ্যে রয়েছে ডক্টর মোহাম্মদ ইকবালের ভিসি হিসেবে নিয়োগ বাতিল, ডুয়েটে নিজস্ব শিক্ষককে ভিসি নিয়োগ এবং সাম্প্রতিক সংঘর্ষে জড়িতদের বিচার। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার নতুন ভিসি হিসেবে ডক্টর মোহাম্মদ ইকবালকে নিয়োগ দেয় সরকার। প্রজ্ঞাপন জারির পরপরই তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। ব্লকেডের কারণে ক্যাম্পাসের সব ধরনের কার্যক্রম আপাতত বন্ধ আছে। এদিকে সরকারি কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে পুলিশ বাদী হয়ে অজ্ঞাত 200 থেকে 250 জনকে আসামি করে মামলা দায়ের করেছে, তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। দর্শক, নতুন ভিসি নিয়োগ বাতিলের দাবিতে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 6ষ্ঠ দিনের মতো আন্দোলন চলছে। সকাল থেকে শুরু হয়েছে ব্লকেট কর্মসূচি। দুপুরে নতুন ভিসি ক্যাম্পাসে আসবেন এমন খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত হয়ে ওঠে। আবারও আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। আরও বিস্তারিত আমাদের জানাবেন, সেখান থেকে আমাদের প্রতিনিধি যুক্ত হচ্ছেন, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন শিহাব খান। শিহাব, এখন সেখানে কি অবস্থা এবং যারা শিক্ষার্থী রয়েছেন তাদের আসলে আর কি বলবার আছে? দেখুন শিমু, গাজীপুরের যে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে, এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু টানা 6 দিনের মতো আজ কিন্তু আপনার নতুন ভিসি নিয়োগ এবং নতুন ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা কিন্তু অবরোধ মানে ব্লকেট কর্মসূচি পরিচালনা করছে। এই মুহূর্তে ক্যাম্পাসের পরিস্থিতি কিছুটা শান্ত হলেও বেশ কিছু সময় আগে কিন্তু নতুন ভিসি পুলিশ পহরায় এই ক্যাম্পাসে আসবেন এমন খবর কিন্তু শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়ে। এই ছড়িয়ে পড়ার পরই এই এই খবর শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়ার পরে শিক্ষার্থীরা কিন্তু একতাবদ্ধ হয়ে ফের কিন্তু ক্যাম্পাসে এসে বিভিন্ন ধরনের স্লোগান দেয়। স্লোগান দিয়ে তারা ক্যাম্পাসের যে মূল ফটক, এই মূল ফটকে কিন্তু পুনরায় বিভিন্ন ধরনের সরঞ্জাম যে শক্ত ব্যারিকেড তৈরি করে। এখন শিক্ষার্থীরা বিভিন্ন গোত্রে ভাগ হয়ে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন। তারা কিন্তু নতুন ভিসির আগমন ঠেকাতে পর্যাপ্ত ব্যবস্থাও কিন্তু নিয়েছেন। এখন ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত থাকলেও তারা কিন্তু এই টোটাল পুরো ক্যাম্পাসটাকে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন। কমপ্লিট শাটডাউনের অংশ হিসেবে ক্যাম্পাসের সকল গেট পরিপূর্ণ হয়ে তালাবদ্ধ থাকবে। সকল হলগুলো
স্কুলগুলো বন্ধ থাকবে আগামীকালের মধ্যে, সকল শিক্ষার্থীদের হল ত্যাগ, সকল প্রশাসনিক কার্যক্রম বন্ধ। চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট স্থগিত থাকবে বলে শিক্ষার্থীদের পক্ষ থেকে কিন্তু আমাদের জানানো হয়েছে। তো সার্বিকভাবে এখন কিন্তু নতুন ভিসির আগমন ঠেকাতে, অর্থাৎ গাজীপুর মেট্রোপলিটন পুলিশ যে কার্যালয় রয়েছে সেখানে কিন্তু শিক্ষক প্রতিনিধি এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু প্রতিনিধিদের কিন্তু একটি সভা হয়েছে। সেই সভা থেকে ভিসি আসবে এমন খবরে কিন্তু কিছু সময় আগে কিন্তু উত্তাল ছিল, এবং নতুন করে ডুয়েটের প্রধান গেটে কিন্তু শক্ত ব্যারিকেড দেওয়া হয়েছে। এখন ক্যাম্পাস অনেকটাই শান্ত রয়েছে, শান্ত থাকলেও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শিমু, এই ছিল ডুয়েট থেকে সবশেষ। শাহিন, শিহাব আপনাকে ধন্যবাদ। দর্শক, গাজীপুর থেকে আমাদের সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন প্রতিনিধি শিহাব খান। কাঁচা পাট রপ্তানি বন্ধের প্রতিবাদ ও বকেয়া বেতনের দাবিতে খুলনার দৌলতপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শ্রমিকরা। সকালে দৌলতপুর রেলগেট মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন ভবনের সামনে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করে শ্রমিকরা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা ইট পাটকেল নিক্ষেপ করে ভবনের জানালা ভাঙচুর করে। পরে পুলিশ ও শ্রমিক নেতারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। দৌলতপুর জুট প্রেস অ্যান্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়নের ব্যানারে আয়োজিত বিক্ষোভে শ্রমিকরা বলেন, 2025 সালের 8 সেপ্টেম্বর কাঁচা পাট রপ্তানির ওপর ষড়যন্ত্রমূলক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। গত 9 মাস ধরে শ্রমিকরা কর্মহীন অবস্থায় পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছে। নিষেধাজ্ঞা তুলে নেওয়া ও বকেয়া বেতন পরিশোধ না করলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তারা। এদিকে একই সময় বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন বিজেএ ভবনে সংবাদ সম্মেলন করে বাণিজ্য মন্ত্রণালয়ের শর্ত আরোপের মাধ্যমে কাঁচা পাট রপ্তানি বন্ধের প্রতিবাদ জানায়। দেশের খবরে নিচ্ছি বিরতির পর আরও যা থাকছে। দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত 3। এবং রংপুরে দাম কমা আর মজুদ আলুতে পচন ধরায় কৃষকের মাথায় হাত। বিরতির পর আবারও ফিরে এলাম দেশের খবরে। সুন্দরবন সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোর মিঠা পানির একমাত্র উৎস গড়াই। নোনা পানির তীব্রতা কমাতে দফায় দফায় হাজার কোটি টাকা খরচ করেও মেলেনি সুফল। নদীতে এখন হাঁটু পানি। গড়াইয়ের পানি প্রবাহ সচল রাখার পাশাপাশি বিকল্প পানির উৎস তৈরির পরামর্শ বিশেষজ্ঞদের। রুবেল হোসেনের তোলা ছবিতে কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো তথ্যে ডেস্ক রিপোর্ট। পদ্মা নদীর অন্যতম প্রধান শাখা কুষ্টিয়ার গড়াই নদী। এই নদীর পানি প্রবাহ স্বাভাবিক রাখতে 3 দফায় হাজার কোটি টাকা খরচ করা হয়েছে। তবে চলতি বছরে খনন কাজ বন্ধ থাকায় উৎসমুখে পলি জমে তলানিতে ঠেকেছে পানি প্রবাহ। নদীর বুকে চর জেগে এখন হাঁটু পানির এক নালার নাম গড়াই। যখন কেটে যায় তখন একটু গভীর থাকে, পরবর্তীতে আবার নদী যেরকম সেরকমই। বালু কাটে কিন্তু নদীর বালু নদীতেই ফেলে। এই নদীর বালু নদীতে যখনই ফেলে তখন তো আর এই চর হওয়া ছাড়া নদী থাকবে না। নদীর অন্তত 4 কিলোমিটার জুড়ে পানির আকাশ। গ্রীষ্মের প্রখরতা তীব্র হলে কমে যাওয়ার আশঙ্কা আরও। বছরের পর বছর খনন করেও সুফল না পাওয়ায় ক্ষুব্ধ ভুক্তভোগী মানুষ। অনেক টাকার ব্যয়বহুল খরচ করে যে নদীরা ড্রেজিং করা হয়, আর সেই বালু পরে আবার নদী আবারও ভরাট হয়ে যায়। এই পার থেকে ওই পার মানুষ হাঁটাহাঁটি করে আসে, অনেক শ্বশুরটাও আসে, অনেক কিছু গরু ছাগল মাগল রোড পার করে নিয়ে চলে যায়। তবে নদী খননে পরিকল্পনার ঘাটতি বা অব্যবস্থাপনার বিষয়টি সঠিক নয় বলে দাবি প্রকল্প পরিচালকের। প্রকল্প বাস্তবায়নের সময় কম বেশি অল্প স্বল্প কিছু সমস্যা থাকতে পারে, কিন্তু যে পরিকল্পিত নয় বিষয়টা আসলে ঠিক না। কারণ পরিকল্পনা করেই কিন্তু এই প্রকল্প গ্রহণ করা হয় এবং সেই পরিকল্পনা অনুযায়ী প্রকল্প বাস্তবায়ন করা হয়। সেক্ষেত্রে কেউ যদি ঢালাওভাবে বলে যে অপরিকল্পিত খনন, এই কথাটা আসলে এটা ঠিক না। নদী গবেষক ও বিশেষজ্ঞরা বলছেন, গড়াই নদীর সাথে সুন্দরবনের সম্পর্ক গভীর। তাই সারা বছর পানি প্রবাহ সচল রাখতে খননের পাশাপাশি পদ্মায় পানি ধরে রাখার জন্য ব্যারেজ নির্মাণ জরুরি। এটার জন্য একটা দীর্ঘমেয়াদী পলিসি প্ল্যান দরকার এবং আপনার যে দেশ থেকে নদীটা আসছে তাদের সাথেও একটা চুক্তির মাধ্যমে, তারপর আমরা জানি যে জয়েন্ট রিভার কমিশন আছে, সবাই মিলে আসলে জিনিসটা একটা কার্যকরী সাস্টেনেবল সমাধানের দিকে আগানো উচিত। নদী খনন করে আসলে কার্যকরী সমাধান সম্ভব নয়।
সুন্দরবন সহ দক্ষিণবঙ্গের প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় গড়াইকে সচল রাখার দাবি সবার। তুনাসিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। গাইবান্ধা ও কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৫ জন। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে দারিয়াপুরে গাইবান্ধা থেকে আসা মুরগিবাহী একটি পিকআপ ভ্যানের সাথে ব্যাটারি চালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তি নিহত হন। গুরুতর আহত অটোরিকশা চালক ফরিদ মিয়াকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত 4 জনের মধ্যে একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে কিশোরগঞ্জ ভৈরব আঞ্চলিক সড়কের পিরিজপুর এলাকায় পিকআপ ভ্যানের সাথে টমটমের সংঘর্ষে মারা গেছেন একজন, আহত হয়েছেন আরও একজন। আজ থেকে সারা দেশে শুরু হয়েছে 3 দিনব্যাপী ভূমি সেবা মেলা। জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ, এই প্রতিপাদ্য সামনে রেখে সারা দেশে শুরু হয়েছে মেলা। বরিশালের জেলা প্রশাসকের অফিস চত্বরে আয়োজিত ভূমি সেবা মেলায় ভূমি কর পরিশোধ, জমির পর্চা তোলা, নামজারি সহ বিভিন্ন সেবা দেওয়া হচ্ছে। ভূমি সেবা মেলা উপলক্ষে গোপালগঞ্জের সদরে অনুষ্ঠিত হয়েছে এক আলোচনা সভা। মেলায় বিভিন্ন সময়ের পেন্ডিং LA কেসের চেক ও সই মুহুরি পর্চা সেবা গ্রহীতাদের মাঝে বিতরণ করা হয়। জামালপুরে মেলায় ভূমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন কর, নামজারি, রেকর্ড সংশোধন সহ ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা দেওয়া হয়। বগুড়া, কুষ্টিয়া, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ সহ দেশের জেলা উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে এ মেলা। এ মেলা আয়োজনের মূল উদ্দেশ্য হল ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম ও নাগরিক সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং প্রান্তিক পর্যায়ে সেবাগুলো পৌঁছে দেওয়া। মেলা চলবে 21শে মে পর্যন্ত। আলুর বাম্পার ফলন হলেও রংপুরের কৃষকদের মুখে হাসি নেই। ভরা মৌসুমে আলুর মূল্য ধস এবং বৈরী আবহাওয়ায় মজুতকৃত আলুতে পচন ধরায় চরম লোকসানের মুখে পড়েছেন চাষিরা। নিরুপায় হয়ে বস্তা ভর্তি আলু রাস্তায় ফেলে দিতে বাধ্য হচ্ছেন তারা। মনিরুজ্জামানের তোলা ছবি ও শাহরিয়ার মিমের তথ্যে ডেস্ক রিপোর্ট। দেশের অন্যতম আলু উৎপাদনকারী অঞ্চল রংপুর জেলায় এবার ৫৪,৫০০ হেক্টর জমিতে ১৬,০৫,০০০ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। আলুর বাম্পার ফলনে বেশ লাভের আশা দেখেছিলেন এখানকার কৃষকরা, কিন্তু ভরা মৌসুমে আলুর মূল্য ধসে চরম লোকসানের মুখে পড়েছেন তারা। চাষিরা বলছেন, এবার আলু উৎপাদনে খরচ হয়েছে কেজি প্রতি ১৩ থেকে ১৫ টাকা। বর্তমানে আলু বিক্রি হচ্ছে মাত্র ৭ থেকে ৯ টাকায়। এর সঙ্গে বেড়েছে হিমাগার ভাড়াও। এতে অনেক কৃষক আলু হিমাগারে না রেখে বাড়িতে রেখে দিয়েছেন। ফলে আলুতে দেখা দিয়েছে পচন। আলু বিক্রি করে উৎপাদন খরচ তো দূরের কথা, হিমাগার ভাড়া ও পরিবহন খরচও উঠছে না। আলু এবারও ৩ লাখ টাকা লস। এলে এই যেমন এই দেখেন চলে এলে না, এগুলো ওইরকম ব্যাগ পচি গেছে। বাড়ি থুসি যে দাম একটু বা বাড়ে, দাম বাড়ে নাই। ওই এখনও ৩ টাকা ৪ টাকা করে লাস্টে আলু সব পচে গেছে। এই স্টোর রাখতে গেছিলাম, দেখি স্টোর ব্লক, স্টোর ভর্তি, আলু রাখার কোনো জায়গা নাই। আর দাম তো শোনা যাচ্ছিল ১০০ টাকা বস্তা। যদি কাল কেউ নিয়ে যাচ্ছিল গরু খোবার জন্য, তাহলে ১০০ টাকা বস্তা। আলুর পচনের বিষয়টি স্বীকার করে বৃষ্টির পরপরই কৃষকদের ভেজা আলু বিক্রির পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। আমাদের রংপুর অঞ্চলের আলু যেন সিলেট এবং চিটাগং এই দিকে সহজেই কৃষকরা বিক্রি করতে পারে, ওই অঞ্চলের ব্যবসায়ী এবং আড়তের সাথে তাদের যোগাযোগ করে দিচ্ছি। আলু চাষিদের লোকসান এড়াতে তাদের আর্থিক প্রণোদনা দেওয়ার দাবি সংশ্লিষ্টদের। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবরে নিচ্ছি বিরতির সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম দেশের খবরে। ঈদকে সামনে রেখে বগুড়ার সাবগ্রাম হাটে শুরু হয়েছে কোরবানির পশু বেচাকেনা। চলতি বছর জেলায় ৭,৪০,০০০-এরও বেশি কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। জেলার কোরবানির পশুর হাট থেকে বিস্তারিত জানিয়েছেন উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহা। ধন্যবাদ। আপনাদের জানিয়ে রাখি যে বগুড়ার সবচাইতে বড় হাট ছিল আপনার হলো সাবগ্রাম হাট। এই হাটে প্রচুর পরিমাণে আগে কুরবানির পশু উঠতো, গরু উঠতো, মহিষ উঠতো, ছাগল উঠতো। এখন শুধু ছাগলই উঠে, তবে এবছর একদিনের জন্য হলেও আপনার গরু উঠবে।
একটি কথা আপনাদের জানিয়ে রাখি যে এবছর 51,000 বগুড়ার যে খামারি আছে তারা মোটামুটিভাবে আপনার 7,40,000-এরও বেশি আপনার হলো পশু প্রস্তুত রেখেছেন। এর মধ্যে ছাগল প্রস্তুত করা হয়েছে 3,85,000, এছাড়া ভেড়াও প্রস্তুত করা হয়েছে প্রায় 50,000-এর বেশি। আরেকটি কথা বলে রাখি যে এখানে 2,98,000 আপনার হলো গরু প্রস্তুত রাখা হয়েছে। আর চাহিদার তুলনায় কিন্তু আমরা যতটা শুনেছি বেশি, ফলে দাম কিন্তু খুব বাড়বে বলে আমরা মনে করছিলাম, সেটা কিন্তু হচ্ছে না। আপনি আমাকে জানাবেন যে আসলে এই হাটটি ছোট হওয়ার পিছনে কারণ কি? বৃহস্পতিবার, শুক্রবার, শনি, রবিবার বিরাট হাট, সেখানে গরু হাজার হাজার গরু উঠবে। আপনারা শুনছিলেন আসলে উনি যেটা বলছিলেন যে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, আসলে এটা কিন্তু বগুড়ার যত হাট আপনার আছে এই হাটগুলো আসলে এই দিনেই বেশি জমে ওঠে। আর ইতিমধ্যেই কিন্তু অনেকেই আপনার হলো পশু খামারে কিনে রেখে দিয়েছে, যেগুলো সময় মতো তারা তাদের বাড়িতে নিয়ে আসবে। মোটামুটি এই ছিল আমার কাছে কুরবানি হাট থেকে সর্বশেষ। ব্রাহ্মণবাড়িয়ায় জমে উঠেছে কোরবানির পশু বেচাকেনা। হাটগুলোতে বেড়েছে ক্রেতা সমাগম, তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এই নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্যের সঙ্গে। তিনি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে দেশের পূর্বাঞ্চলের অন্যতম বৃহৎ 22 মৌজা বাজার থেকে। পীযূষ, আমাদের জানান যে দাম সেটি আসলে কমার কোনো সম্ভাবনা রয়েছে কিনা, বা কি বলছে আসলে যারা রয়েছেন হাটে, যারা বিক্রেতা রয়েছেন তারা কি বলছেন? ধন্যবাদ শিমু। এখানে যারা আমরা ক্রেতা বিক্রেতা উভয়ের সাথে কথা বলেছি, এখানে ছোট এবং মাঝারি ধরনের যে পশুগুলি রয়েছে, বিশেষ করে গরু, এগুলির দাম কিন্তু বেশি বলে তারা দাবি করছেন। অপরদিকে বিক্রেতারা বলছেন যে তারা একেবারেই দাম পাচ্ছেন না, যে ফিড খাইয়ে তারা এই পশুগুলিকে বড় করেছেন তাদের মানে খরচটাই উঠবে না বলে তারা এখানে আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে আজকের যে দিনে, অর্থাৎ দেশের পূর্বাঞ্চলের সবচেয়ে বড় এই 22 মৌজা যে গরুর বাজার রয়েছে, এটি একটি বিখ্যাত বাজার। কারণ হচ্ছে এখানে নদীপথ এবং সড়ক পথ দুটোই রয়েছে। এখানে কিন্তু প্রায় 30 থেকে 40 হাজার এখানে পশু এসেছিল এবং 50 থেকে 60 কোটি টাকার এখানে বিক্রি হচ্ছে। কিন্তু আজকের দিনে আমরা সকাল থেকে এখানে ছিলাম, আজকে সবাই একটি কথা বলছে, এখানে গরুর দাম অনেক কম। তারা আশা করছেন আগামী মঙ্গলবারে আবার এখানে হাট বসবে, সেখানে হয়তো গরুর দামটি তারা পাবেন। তো এই ছিল আমার কাছে এই 22 মৌজা পশুর হাট থেকে সর্বশেষ শিমু। পীযূষ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক আমাদের জানাচ্ছিলেন গরুর হাটের সর্বশেষ আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি আচার্য। বুলেটিনটি শেষ করব প্রকৃতির রং আর রূপের মাধুর্যে। নির্মল বাতাসের শহর রাজশাহী এখন ফুলের নগরী। শহর জুড়ে ফুটেছে হলুদ সোনালু, বেগুনি জারুল, লাল কৃষ্ণচূড়া আর রক্তকরবী। প্রকৃতির এমন রঙের মেলা স্বস্তি, সৌন্দর্য আর প্রশান্তি ছড়াচ্ছে পথচারী ও প্রকৃতিপ্রেমীদের মাঝে। তারই সংবাদ জানিয়েছেন রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব। এই মধ্য গ্রীষ্মে রাজশাহীতে একদিকে যেমন আমলিচু পাকা গরম, অন্যদিকে ফুলের রং আর শোভার প্রশান্তি। নগরী বিমান চত্বর থেকে নাদেরহাজির মোড় পর্যন্ত ব্যস্ত সড়কের দুই পাশে স্নিগ্ধ জারুল, কোথাও বাতাসে দুলছে সোনালুর হলুদ ঝালর, আকাশ রাঙিয়ে আছে কৃষ্ণচূড়া, কোথাও উকিঝুঁকি করছে রক্তকরবী, চেরি, রঙ্গন, কাঠগোলাপ, অন্যরা। প্রকৃতির এই রঙিন ক্যানভাস পথ চলতি মানুষের ক্লান্ত চোখের ক্লান্তি ভোলায়, মনে এনে দেয় প্রশান্তির পরশ। আমরা যারা আছি, যারা বিভিন্ন প্রকৃতি প্রেমীরা, একটু ভালো কোনো জায়গা পেলে ছবি তোলার জন্য ছুটে যাই, সেক্ষেত্রে এটা রাজশাহীর জন্য খুবই একটা চমৎকার জায়গা। আমরাও আরাম দিচ্ছি, হাওয়া বাতাস পাচ্ছি, খুব ভালো লাগছে। রাজশাহীর আসল সৌন্দর্য তার এই রাস্তাতে ফুটে ওঠেছে। আমরা অনেক দেখতে আসছি বা পরিবেশটাও সুন্দর। আমাদের রাজশাহী শহরকে বলা হয় গ্রিন সিটি, সেই হিসেবে এই গাছগুলো
আমাদেরকে আলাদা রকম একটা সৌন্দর্যর শহর হিসেবে পরিচিতি করে দিয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশন জানায় শুধু এই সড়কেই নয়, গত কয়েক বছরে প্রায় 3.5 লাখ স্থায়ী প্রজাতির বনজ, ভেষজ ও শোভাবর্ধক গাছ লাগানো হয়েছে শহর জুড়ে। এছাড়া 10 লাখেরও বেশি বেষ্টনী জাতীয় ফুলের গাছ শহরের 34 কিলোমিটার সড়ক বিভাজক জুড়ে ছড়িয়ে দেওয়া হয়েছে। প্রায় 2.5-3 লক্ষ চারা আমরা অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করছি এবং সব জোগাড়ও করেছি কিছু কিছু। খুব শীঘ্রই বর্ষা মৌসুমে আমরা এই বৃক্ষরোপণগুলো কর্মসূচি আমরা হাতে নিয়েছি এবং বাস্তবায়ন করব। সবুজ পরিচ্ছন্ন নির্মল বাতাসের শহর হিসেবে পরিচিত রাজশাহী মহানগরী পরিচিত হয়ে উঠছে ফুলের শহর হিসেবে। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী। দর্শক, এই ছিল আমাদের দেশের খবরের সর্বশেষ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ সবাইকে।